চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। এবারের আলোচনার বিষয়বস্তু পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ এর অন্তর্গত নবম শ্রেণীর একটি কবিতা। কবিতার নাম কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি। কবি মুকুন্দ চক্রবর্তী। প্রথমে কবির সম্পর্কে কিছু কথা। কবির জন্ম আনুমানিক 1547 খ্রিস্টাব্দে, অর্থাৎ ষোড়শ শতাব্দীতে। ষোড়শ শতাব্দীর মাঝামাঝি সময়েই জন্ম। মৃত্যু আনুমানিক সপ্তদশ শতাব্দীর প্রারম্ভে, অর্থাৎ শুরুর দিকে। কবির পিতা ছিলেন হৃদয় মিশ্র এবং মাতা ছিলেন দৈবকী দেবী। উল্লেখযোগ্য ঘটনা: চণ্ডীমঙ্গল গ্রন্থ রচনা করে রঘুনাথ রায় কর্তৃক কবিকঙ্কন উপাধিতে ভূষিত হন কবি মুকুন্দ চক্রবর্তী। পারিবারিক জীবন এই প্রসঙ্গে বলতে হয়, কবি মুকুন্দরাম চক্রবর্তী শুধু মঙ্গল কাব্যের নয়, মধ্যযুগের বাংলা সাহিত্যেরই একজন অন্যতম বিশিষ্ট কবি ছিলেন। বর্ধমান জেলার রত্না নদীর তীরে দামুন্না বা দামিন্না গ্রামে ষোড়শ শতাব্দীর মাঝামাঝি সময়ে কবি জন্মগ্রহণ করেন। কর্মজীবন: তার কর্মজীবনে তিনি বিভিন্ন বিপদকে এড়িয়ে সেই সময়ের মেদিনীপুর জেলার অন্যতম গোস্বামী বাঁকুড়া রায়ের রাজসভায় উপস্থিত হয়ে কবি তার পুত্র রঘুনাথ রায়ের গৃহশিক্ষক হিসাবে নিযুক্ত হন। তারপরে ছাত্র রঘুনাথ জমিদার হয়ে তাকে চণ্ডীমঙ্গল কাব্য লেখার জন্য অনুরোধ জানালে তিনি তার অনুরোধ রক্ষা করেন এবং দেবীর পূর্ব স্বপ্নাদেশ স্মরণ করে অভয়ামঙ্গল বা চণ্ডীমঙ্গল কাব্য রচনায় প্রস্তুত হন। ষোড়শ শতাব্দীর শেষ ভাগে তার অভয়ামঙ্গল কাব্য রচনা সমাপ্ত হয় বলে অনুমান করা যায়। এবার রচনার উৎস সম্পর্কে আলোকপাত করা যাক। বৃহত্তর বঙ্গদেশে মূলত পঞ্চদশ শতাব্দী থেকে অষ্টাদশ শতাব্দী এই 400 বছর সময়কাল ধরে যে বিভিন্ন দেবদেবীর স্তুতিমূলক বিভিন্ন মঙ্গল কাব্য রচিত হয়েছিল, তার মধ্যে অন্যতম হল মনসামঙ্গল, চণ্ডীমঙ্গল আর ধর্মমঙ্গল। কি বললাম? মনসামঙ্গল, চণ্ডীমঙ্গল এবং ধর্মমঙ্গল। তবে মুকুন্দ চক্রবর্তী মনসামঙ্গল বা ধর্মমঙ্গল নিয়ে তেমন না লিখলেও চণ্ডীমঙ্গলে তিনি প্রসিদ্ধ। চণ্ডীমঙ্গল কাব্যের অন্তর্গত যে অংশগুলো লক্ষ্য করা যায়, তার মধ্যে তিনি অম্বিকামঙ্গল এবং চণ্ডীমঙ্গল কবিকঙ্কন চণ্ডী এই নামে পরিচিত তার লেখা চণ্ডীমঙ্গল কাব্য। আমরা আমাদের পাঠ্য এই আলোচ্য অংশটি, অর্থাৎ কলিঙ্গ দেশেই ঝড় বৃষ্টি, এই শিরোনামে কবিতাটি কবির কবিকঙ্কন চণ্ডীর আখেটিক খণ্ডে পাই এবং এটি ওইখানে এই নামে আছে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি আরম্ভ। অর্থাৎ কলিঙ্গ দেশেই ঝড় বৃষ্টি আরম্ভ এই শিরোনামে কবির চণ্ডীমঙ্গল কাব্যের আখেটিক খণ্ডে এটি পাওয়া যায়। অর্থাৎ সেখান থেকেই পাঠ্যের অন্তর্ভুক্ত করা হয়েছে এই কবিতাটি। তো চলো এবার শুরু করা যাক কবিতার লাইন ধরে এর অর্থ এবং ব্যাখ্যা। প্রথমেই দেখো, বলা হচ্ছে মেঘে কইল অন্ধকার, মেঘে কইল অন্ধকার। অর্থাৎ মেঘে অন্ধকার করে দিল, মেঘে অন্ধকার করে দিল। কৈল শব্দের অর্থ হচ্ছে করল, কৈল শব্দের অর্থ করল, অর্থাৎ মেঘে অন্ধকার করে দিল। দেখিতে না পায় কেহ অঙ্গ আপনার, কেউ কারোর কোনো অঙ্গ দেখতে পাচ্ছে না। ঈশানে উড়িল মেঘ, সঘনে চিকুর। ঈশান হচ্ছে একটা দিক। ঈশান কথার অর্থ হচ্ছে মহেশ্বর বা শিব। এখানে ঈশান কোন অর্থে ব্যবহার করা হয়েছে? দিক অর্থে ব্যবহার করা হয়েছে। আমরা জানি প্রধান দিক 4টি: পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। এছাড়াও আরও অন্য দিক আছে। এই দিকগুলির
কৌণিক দিক বাদ দিয়ে ঊর্ধ্ব এবং অধ নিয়ে মোট 10টি দিক, অর্থাৎ পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, ঈশান, নৈঋত, বায়ু, অগ্নি, ঊর্ধ্ব এবং অধ, এই 10টি দিক। তো এখানে ঈশান কোণের কথা বলা হচ্ছে। ঈশান কোণের মধ্য দিয়ে বলা হয় যে উত্তর পূর্ব কোণ, উত্তর এবং পূর্ব কোণকে ঈশান কোণ বলা হয়। এই প্রসঙ্গেই জেনে রাখা ভালো, দক্ষিণ পশ্চিম কোণকে বলা হয় নৈঋত কোণ এবং উত্তর পশ্চিম কোণকে বলা হয় বায়ু কোণ। আর দক্ষিণ পূর্ব কোণকে অগ্নিকোণ, দক্ষিণ পশ্চিম কোণকে নৈঋত কোণ, উত্তর পশ্চিম কোণকে বলা হয় বায়ু কোণ। তো এখানে ঈশান কোণে মেঘ উড়ে বেড়াচ্ছে তার কথা বলা হয়েছে, কবির ভাষায় এভাবে বলা হচ্ছে, ঈশানে উড়িল মেঘ সঘনে চিকুর। সঘনে মানে ঘন, চিকুর এর অর্থ হচ্ছে কেশ বা চুল, কুন্তল প্রভৃতি নামে চিহ্নিত করা যায়, কিন্তু এখানে চিকুর, চুল বা কেশ এই অর্থে ব্যবহার করা হয়েছে। সঘনে চিকুর মানে ঘন চুলের ন্যায় বিস্তার করে আছে। উত্তর পবনে মেঘ ডাকে দূর দূর। উত্তর দিকে পবনে অর্থাৎ তীব্র বেগে ধেয়ে আসা বাতাসকে পবন বলে চিহ্নিত করা হয়েছে এখানে। তাহলে উত্তর পবনে মেঘ ডাকে দূর দূর, দূর দূর করে ডাক দিচ্ছে, ঝোড়ো বাতাসের যে শব্দ তাকে ইঙ্গিত করা হয়েছে। নিমিষেকে জোড়ে মেঘ গগনমণ্ডল। নিমেষের মধ্যে জোড়ে মেঘ গগনমণ্ডল, আকাশ জুড়ে বিস্তার করেছে মেঘ। চারি মেঘে বরিশে মুষলধারে জল। চারদিক থেকে যেন মুষলধারে জল বর্ষণ হচ্ছে। চারি মেঘে বরিশে বর্ষণ করছে, বৃষ্টি ছেটাচ্ছে। গগনমণ্ডল আকাশ জুড়ে। কলিঙ্গে উড়িয়া মেঘ ডাকে উচ্চনাদ। আর কলিঙ্গের উপরে এসে যেন উচ্চনাদে তা ডাকছে। এখন প্রশ্ন হচ্ছে কলিঙ্গ সেটি কোথায়? কলিঙ্গ মধ্য পূর্ব ভারতের একটি ইতিহাস প্রসিদ্ধ ভূভাগ। এই অঞ্চলটি একদা বর্তমান ওড়িশা রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। বঙ্গোপসাগরের পশ্চিম উপকূলে গঙ্গা নদী থেকে গোদাবরী নদী পর্যন্ত এই অঞ্চল বিস্তৃত ছিল। তখন এর রাজধানীর নাম ছিল কলিঙ্গপত্তন। এক কথায় দ্রাবিড় ভূমির সীমা পর্যন্ত বিস্তৃত প্রাচীন ওড়িশার দক্ষিণাঞ্চলই হল কলিঙ্গ। তো এই কলিঙ্গের ওপরে উড়ে এসে মেঘ উচ্চস্বরে ডাকছে, প্রলয় গুনিয়া প্রজা ভাবয়ে বিষাদ। প্রলয় মানে তাণ্ডব, সম্পূর্ণ ধ্বংসের একটা বার্তা বা ধ্বনি, সেটা গনিয়া, গনিয়া মানে গণনা করে বা হিসাব করে, প্রজারা ভাবছে, প্রজা ভাবয়ে বিষাদ, অর্থাৎ তাদের স্ফূর্তি হারিয়ে গেছে, দুঃখ খেদ যেন জমে উঠেছে। এই প্রলয় গনিয়া অর্থাৎ তাণ্ডবের অনুমান করে তারা বিষণ্ণ হয়ে পড়েছে। বিষাদ অর্থাৎ দুঃখ বা স্ফূর্তিহীনতা। হুড় হুড় দূর দূর বহে ঘন ঝড়। হুড় হুড় দূর দূর করে ঘন ঝড় বয়ে চলেছে। এটি একটি অনুকার শব্দমালা, হুড় হুড় দূর দূর। এর দ্বারা একরকম গম্ভীর ও উচ্চ শব্দকে বোঝানো হচ্ছে। বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল রড়। বিপাকে মানে বিপদের মধ্যে পড়ে প্রজারা কী করছে না, ছুটে পালিয়ে যাচ্ছে, তারা একদিক থেকে আরেক দিকে চলে যাচ্ছে। প্রজা দিল রড়। রড় কথার অর্থ হচ্ছে দৌড়। তারপর বলা হয়েছে ধুলে আচ্ছাদিত হইল যে ছিল হরিত। ধুলোয় আচ্ছাদন পড়ে গেছে যে ছিল হরিত, অর্থাৎ সবুজ বর্ণ নীল ও পীত বর্ণের মিশ্রণজাত যে বর্ণ, অর্থাৎ ধুলোর আস্তরণ পড়ে যা সবুজ গাছগাছালি ছিল তা ধুলোয় আচ্ছাদিত হয়ে অন্য রূপ ধারণ করেছে। উল্টিয়া পড়ে শস্য প্রজা চমকিত। উল্টে পড়ছে শস্য, প্রজারা চমকে উঠছে, তাদের ক্ষেতের ফসল এভাবে বিনষ্ট হতে দেখে। চারি মেঘে জল দেয় অষ্ট গজরাজ। চারি মেঘে জল দেয় অষ্ট গজরাজ। চারদিকের মেঘ থেকে অষ্ট গজরাজে যেন বৃষ্টি ছেটাচ্ছে। অষ্ট গজরাজ বলতে অমরকোষে 4 রকম করে 2টি ভাগে বিভক্ত মোট 8টি হাতির নাম বলা হয়েছে। এই 8টি হাতিকেই অষ্ট গজরাজ বলা হয়। হাতিগুলির নামগুলি হলো এরকম: ঐরাবত, পুণ্ডরিক, বামন, কুমুদ,
অঞ্জন, পুষ্পদণ্ড, সার্বভৌম, সুপ্রতীক, এগুলি দেবরাজ ইন্দ্রের 8টি হাতির নাম। তো এই 8টি হাতি যেন আকাশ থেকে জল ছেটাচ্ছে, তাই কবি বলছেন চারি মেঘে জল দেয় অষ্টগজরাজ। সঘনে চিকুর পড়ে বিঙ্গ তর্কাবাজ, সঘনে ঘন ঘন চিকুর পড়ে। চিকুর এখানে বিদ্যুৎ মানে চমকাচ্ছে, আর সেই সঙ্গে সঙ্গে ব্যাঙের মতন তড়াক তড়াক করে লাফ দিচ্ছে। বিঙ্গ তর্কা, বিঙ্গ হচ্ছে ব্যাং, তর্কা বাজ, বাজ পড়ছে তড়াক তড়াক করে। করিকর সমান বরিশে জলধারা। করিক শব্দের অর্থ হচ্ছে কর আছে যার, অর্থাৎ হাতি। সুরকে এখানে করি বলা হচ্ছে। কর হাতির সুরই হচ্ছে তার কর বা হাত। সমান বরিশে জলধারা, সমানভাবে চারিদিকে বর্ষা আর জলধারা যেন ছিটাচ্ছে। জলে মহি একাকার পথ হইল হারা। জলে মহি মানে পৃথিবী একাকার হয়ে গেছে, অর্থাৎ পথ চিহ্নিত করা যাচ্ছে না আলাদাভাবে। জলের তলায় তা ডুবে গেছে, তাই পথ হারানোর কথা এখানে বলা হচ্ছে। কিভাবে কবি বলছেন না, জলে মহি একাকার পথ হইল হারা। ঘন ঘন শুনি চারি মেঘেরও গর্জন। ঘন ঘন শোনা যাচ্ছে চারদিক থেকে মেঘের গর্জন। এইখানে কিন্তু চারদিক বলতে প্রধান 4টি দিক, অর্থাৎ পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, এই 4 দিকের কথাই ব্যক্ত করা হচ্ছে। কারো কথা শুনিতে না পায় কোনো জন, কারোর কথাই কেউ শুনতে পাচ্ছে না। জন মানে ব্যক্তি। পরিচ্ছিন্ন নাহি সন্ধ্যা দিবস রজনী। পরিচ্ছিন্ন অর্থাৎ বিভক্ত বা অবধিযুক্ত বা সীমাবদ্ধ। পরিচ্ছিন্ন নাহি সন্ধ্যা দিবস রজনী, দিনের যে আলোর ভাগ, রাতের যে অন্ধকারের ভাগ, এর মধ্যে কোনো পরিসীমা নেই, অর্থাৎ পৃথক করা যাচ্ছে না কোনটা দিন আর কোনটা রাত্রি। তাই বলা হচ্ছে পরিচ্ছিন্ন নাহি সন্ধ্যা দিবস রজনী। দিন ও রাত্রির মধ্যে ব্যবধান করা যাচ্ছে না, পার্থক্য করা যাচ্ছে না। কলিঙ্গে সোঁয়ারে সকল লোক যে জৈমিনী। কলিঙ্গে সোঁয়ারে, কলিঙ্গ দেশে, যে কলিঙ্গ দেশের কথা আগেই বললাম, সেই কলিঙ্গ দেশে সোঁয়ারে, সোঁয়ারে কথা অর্থ হচ্ছে সরি বা স্মরণী। সমরি থেকে সমরি কথাটা এসছে, বা মানে হচ্ছে স্মরণ করে। কলিঙ্গে স্মরণ করছে সকলেই কার কথা না, জৈমিনী মুনির কথা। জৈমিনী একজন মুনি, মীমাংসা দর্শন প্রণেতা তিনি। ইনি পঞ্চ বজ্রবারকের অন্যতম ছিলেন, অর্থাৎ বজ্রপাত হলে লোক এর নাম উচ্চারণ করে, এবং ইনি ছাড়া আর 4 জন বজ্রবারক হলেন সুমন্ত, বৈশ্যপায়ন, পুলস্ত ও পুলহ, যাদের নাম স্মরণ করলে বাজপড়া থেমে যায় বলে মানুষের বিশ্বাস। তো জৈমিনী এই 4 জনের সঙ্গে পঞ্চম ব্যক্তি হিসাবে মুনি ঋষি হিসাবে কথিত আছেন। তো জৈমিনীর নাম সবাই স্মরণ করছে। হুড় হুড় দূর দূর শুনি ঝনঝন। হুড় হুড় দূর দূর করে ঝড় বয়ে চলেছে শনশন বেগে। না পায় দেখিতে কেহ রবির কিরণ। কেউ রবির কিরণ মানে তখন আসলে দিবাভাগ, রবির কিরণ অর্থাৎ সূর্যের রশ্মি কেউ দেখতে পাচ্ছে না। গর্ত ছাড়ি ভুজঙ্গ ভাসিয়া বলে জলে। গর্ত ছেড়ে এসে, অর্থাৎ চারিদিকে জলে মজে গেছে, জলে ভরে গেছে, তো সেই সময়ে ভুজঙ্গ অর্থাৎ সাপ ভাসিয়া বলে জলে, জলে ভেসে বেড়াচ্ছে, অর্থাৎ গর্ত ছেড়ে বেরিয়ে এসে ভেসে বেড়াচ্ছে জলের ওপরে। নাহি জানি জল স্থল কলিঙ্গ মণ্ডলে। নাহি জানি মানে কেউ জানে না, জল স্থল জলের মধ্যে স্থলভাগ কোথায় আছে, কলিঙ্গ মণ্ডলে অর্থাৎ কলিঙ্গের মানে অভ্যন্তরে। নিরবধি 7 দিন বৃষ্টি নিরন্তর। টানা 7 দিন ধরে বৃষ্টি হয়ে চলেছে, নিরন্তর মানে একটানা। আছুকু শস্যের কার্য হিজ্জা গেল ঘর। আছুকু শব্দের অর্থ হলো যা ছিল বা পড়ে থাকলো সেই সব শস্য কি হলো না, হেজ্জা গেল ঘর মানে নষ্ট হয়ে গেছে। জলের সংস্পর্শে এসে স্যাঁতসেঁতে অবস্থায় পতনোন্মুখ হওয়াকে হেজ্জা বলে থাকে। তো সেই শস্য হেজে গেছে বা নষ্ট হয়ে গেছে। মেঝাতে পড়াই শিল বিদারিয়া চাল। আর মেঝেতে শিল পড়ে চাল ভেদ করে মেঝেও বিনষ্ট করেছে। সেই সব চাল বিদারিয়া, বড় বড় চাল মানে এখানে চালা বা ছাউনি, তা ভেদ করে মেঝেতে পড়েছে, মেঝেও বিনষ্ট করেছে। সেই শিলগুলোকে কেমন বলা হচ্ছে না, বলছেন ভাদ্রপদ মাসে যেন পড়ে থাকা তাল। ভাদ্র মাসে যেমন তাল মাটিতে পড়ে এবং তার যে আকার আয়তন সেরকম বড় বড় এক একটা শিল পড়েছে।
চণ্ডীর আদেশ পান বীর হনুমান। চণ্ডীর আদেশ পেয়ে বীর হনুমান মঠ অট্টালিকা ভাঙি করে খান খান। মঠ অর্থাৎ সন্ন্যাসী বা সন্ন্যাসিনীদের আশ্রম বা আখড়া বা মন্দির বা দেউল বলে চিহ্নিত করা যায় এই মঠকে। অট্টালিকা মানে বড় বাড়ি বা প্রাসাদ, সেগুলো পাকা বাড়ি, সেগুলো ভেঙে চুরে একাকার হয়ে গেছে। চারিদিকে বয়ে ঢেউ, পর্বত বিশাল, চারিদিকে ঢেউ বয়ে চলেছে বিশাল পর্বতের মতন, উঠে পড়ে ঘরগুলা করে দলমল। আর সেই জলের ঢেউয়ে ঘর বাড়িগুলো দলমল করে পাকিয়ে লণ্ডভণ্ড হয়ে ছুটে চলেছে। আদেশে ধায় নদ নদীগণ। চণ্ডীর আদেশ পাওয়ার মাত্রই যেন নদ নদীগণ ধেয়ে প্রবাহিত হয়ে চলেছে। অম্বিকা মঙ্গল গান শ্রী কবি কঙ্কন। অম্বিকা মঙ্গল আগেই বলেছি, অম্বিকা মঙ্গল চণ্ডী মঙ্গলেরই অংশ বিশেষ, যেটি রচনা করেন কবি মুকুন্দ চক্রবর্তী, এবং তিনি সেখানে এই কবিতা রচনা করেছেন বা কাব্য করেছেন। তাই অম্বিকা মঙ্গল গান শ্রী কবি কঙ্কন বলে শেষে ভনিতা সূচক এই কথাটা বলা হয়েছে, শ্রী কবি কঙ্কন। কবির নাম পরিচয় জ্ঞাপক। কবিতার শেষে উদ্ধৃতি সূচক বাক্যের মধ্যে এই নাম লেখা রীতিকেই বলা হয় ভনিতা। তো এই কবি কঙ্কন কথাটি প্রয়োগ করেছেন কবি রচয়িতা হিসাবে। তো এই ছিল আজকের বিষয় তোমাদের কাছে আমার কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি এর মধ্য দিয়ে উপস্থাপন। তো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে, এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে এমন ভিডিও আরও পাওয়ার জন্য তোমরা অনুরোধ করতে পারো কমেন্টস বক্সে গিয়ে। ধন্যবাদ।